শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। দর্শক, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ধাপে ধাপে কমানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আরও কমানোর শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সাম্প্রতিক সময়ে বাণিজ্য ঘাটতি কমার অগ্রগতি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করেছে, যার ফলে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ বিষয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, একসাথে তিনি অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব শওকত আজিজ রাসেল, আপনি তো জানেন যে বাংলাদেশে ইউএসটিআর একটি প্রতিনিধি দল এসেছে, যারা এখন আমাদের এই শুল্ক থেকে বাণিজ্য ঘাটতি সব কিছু একটি সামঞ্জস্য আনা বা দূরত্ব কমানোর একটি সংলাপ চলছে। এ বিষয়ে আমরা আজ আপনার সাথে আলোচনা করতে চাই। তবে তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে নিতে চাই। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এই প্রতিনিধি দল। 3 দিনের সফরের প্রথম দিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত 20% শুল্ক আরও কমিয়ে আনতে ইউএসটিআর প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে, এতে অগ্রগতিও হয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন, যা আগে ছিল $8 বিলিয়ন। তবে এটি আরও কমিয়ে আনতে চায় বাংলাদেশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গম কিনি, সয়াবিন কিনি, তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি, কমায় কিছু সুবিধা পেতে পারি। আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। উড়োজাহাজ, জ্বালানি ও কৃষি পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। বিমান কেনার কমিটমেন্ট রয়েছে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শওকত আজিজ রাসেল। জনাব রাসেল, আপনি তো এই যে ইউএসটিআর এর সাথে এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, আপনি যুক্তরাষ্ট্রেও ছিলেন। আমাদের সবশেষ যে মিটিংটি হয়েছে সেখানে বাণিজ্য উপদেষ্টার সাথে আপনি ছিলেন। এই যে আমাদের বাণিজ্য ঘাটতি কমানো এবং শুল্ক কমানোর যে একটি বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল, সেটি আসলে বাংলাদেশ যেভাবে অতিক্রম করেছে বা যে হারে নিয়ে আসতে পেরেছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আমেরিকার গভর্নমেন্ট যে জিনিসটা চাচ্ছে, তারা চাচ্ছে তাদের দেশের সাথে যে আমাদের বাইলেটারাল যে ট্রেডটা আছে বা রিলেশনশিপটা আছে, ওইটাকে মানে একটা ন্যারো করে আনতে চাচ্ছে যে আমিও তোমার থেকে পণ্য নিব, তুমিও আমার থেকে পণ্য নিতে হবে। এবং সেটা যে ডিফারেন্স, যেমন কিছু কিছু দেশের সাথে $100 বিলিয়ন $200 বিলিয়ন তফাৎ, আমাদের মাত্র $8 বিলিয়নের ট্রেড হয়, $6 বিলিয়ন তফাৎ। তো এই ট্রেডে গিয়ে আমরা তাদেরকে প্রমাণ করতে পেরেছি যে ওদের ভবিষ্যতে আমাদের এই ডিফারেন্সটা থাকবে না। আমরা ওদের থেকে এলএনজি কিনছি, আমরা ওদের থেকে মেশিনারিজ কিনছি, তার পাওয়ার প্ল্যান্ট কিনছি এবং কটন, আমরা $4 বিলিয়ন কটন কিনে থাকি। তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা $1 বিলিয়ন। তো আমাদের সয়াবিনও ওদের থেকে আমরা কিনছি, এগ্রিকালচার প্রোডাক্ট কিনছি, গম, ভুট্টা, অনেক কিছু আছে। তো দেখা গেছে যে বাংলাদেশ হতে পারে যে সর্বপ্রথম দেশ যে সবচেয়ে বেশি ডেফিসিটটাকে ন্যারো করে নিয়ে আসতে পেরেছে।
আজকে সকালেও আমাদের মিটিং ছিল আমেরিকান এম্বাসিতে, এবং সেটা আমরা তাদেরকে জোর গলায় বলতে পেরেছি এবং এটাও প্রতিশ্রুতি দিয়েছি যে যদি আমরা তোমাদের কটন ব্যবহার করে তোমাদের দেশে এক্সপোর্ট করি, তুমি আমাদেরকে কি দেবে? আমাদেরকে ডিউটি ফ্রি প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ইয়োর কান্ট্রি দিতে হবে আমাদেরকে। তো সেটা ওরা বিবেচনায় নিয়েছে। যেখানে আমরা আটকা পড়ে গেছি সেটা হচ্ছে রুলস অফ অরিজিন, ওইটা এখনো ওরা ক্লিয়ার না। ওটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ওদের কটন ব্যবহার করে আমরা যে পণ্য করব সেটা কিন্তু আমরা হিসাবে ওদের যে খরচা আছে সে অনুযায়ী আমরা কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই তাদের দেশে। তো সেটা হলে আমার দেশে ব্যবসায়ীরা উপকৃত হবে, কর্মসংস্থান হবে, নতুন নতুন ফ্যাক্টরি হবে, এটাই আমি ভাবি। আপনি মনে করেন? আচ্ছা, একই সাথে যদি বলতেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা গতকালকে বলেছেন যে বাণিজ্য চুক্তি সেটি হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী, এবং তিনি বলেছেন যে তাদের গতকালকে যে সচিবালয়ে যে মিটিংটি হয়েছে সেখানে আশ্বাস পেয়েছেন যে এটি শীঘ্রই হবে। এটিকে আপনি কি মনে করেন, এই যে চুক্তিটি আসলে কতদূর এগোতে পেরেছি আমরা? চুক্তি তো ইভেনচুয়ালি আমাদের করতে হবে। এখন তারা 180টা দেশের সাথে ডিল করছে, সময় তাদের সীমিত এবং সকলকে তারা একইভাবে সময় দিতে পারছে না। এটা স্লো স্টেডি, কিন্তু এটা অদূর ভবিষ্যতে হবে এবং এটা হলে আমাদের হারাবার কিছু নেই। এই চুক্তিতে আমরাই গেইন করব আমি মনে করি আর কি। আরেকটা বিষয় যদি আপনি বলতেন যে আজকে সকালে তো আপনি মার্কিন দূতাবাসে ছিলেন, সেখানে আপনাদের একটি বৈঠক হয়েছে, সেখানে কারা কারা ছিলেন এবং সেই বৈঠকে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনায় আপনারা রেখেছেন বা আলোচনা হয়েছে এবং সেখানে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আমরা প্রতিনিয়ত যাচ্ছি ওনাদের কাছে। যে জিনিসটা আমি পার্সোনালি উপলব্ধি করি যে তারা তাদের দেশ নিয়ে তৎপর, তারা ভাবে তাদের দেশ নিয়ে, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের ডিউটি সব কিছু নিয়ে চিন্তা করছে এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে। কিন্তু আমার সরকার কিন্তু এভাবে আমাদেরকে ডাকে না। আমরা যখন সরকারের সাথে কথা বলতে যাই বা কথা বলার প্রয়োজন মনে করি, আমাদেরকে প্রেস কনফারেন্স করতে হয়, ওনাদেরকে স্মরণ করায় দিতে হয় বিষয়বস্তুটা কতটুকু প্রকট, তারপরে গিয়ে আমাদেরকে হয়তো 2-4 মিনিট দেয় আসেন কথা বলি। কিন্তু দেখেন ওনাদের দেশ আমাদেরকে ডেকে নিয়ে আলোচনা করছে, ভাবছে কিভাবে ও উপকৃত হতে পারে, আমিও উপকৃত হতে পারি। তো এইভাবে যদি আমার সরকার ভাবে বা কর্মকাণ্ড চালিয়ে যায়, আমি মনে করি আমরা ব্যবসায়ীরা উপকৃত হব, কর্মসংস্থান হবে আমার দেশে। একটা বিষয় যদি বলতেন যে এই যে বাংলাদেশ যে শুল্ক যে জায়গাটা আনতে পেরেছে, এটি করতে যেহেতু অনেকবার আপনাদের ধাপে ধাপে মিটিং করতে হয়েছে এবং এটি হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে ব্যবসায়ীরা এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এখন আবার মানে চেষ্টা চলছে, ইউএসটিআর টিম বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে, তাদের সাথে আলোচনা চলছে। গতকাল তারা 3 দিনের সফরে এসেছে। এটি আরও কতটা কমলে পরে আপনাদের জন্য, যারা আপনার রপ্তানির সাথে সরাসরি জড়িত, তা আপনাদের জন্য সুবিধাজনক অবস্থায় আসবে? এখন যে ট্যারিফটা আছে এটা 20% করা হয়েছে, 35 থেকে নামিয়ে এনে। এটা আমাদেরকে এমন একটা লেভেলে আনা হয়েছে যে আমরা কম্পিটিটিভনেস আছে পার্শ্ববর্তী দেশের সাথে, এটা আরও কমানো সম্ভব। তো সেই ডায়ালগও আমরা করছি। আমরা চাচ্ছি যে এটা 17 বা 18% নিয়ে আসতে পারলে আমরা কিন্তু আরও হেড স্টার্ট পাবো পার্শ্ববর্তী দেশগুলো থেকে। তো সেক্ষেত্রে আমরাও কিছু তাদেরকে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে হবে। তো সেগুলো আমরা আলোচনা করেছি এবং আমার মনে হচ্ছে এটা ফলপ্রসূ হবে অদূর ভবিষ্যতে। এই যে শুল্ক কমাতে যে বাংলাদেশকে যে প্রতিশ্রুতিগুলো দিতে হয়েছে বা বাণিজ্য ঘাটতি দূর করার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিতে হয়েছে বা যেগুলো বাণিজ্য বিনিময় হবে, সেখানে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষা করেই এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে বা করছে? দেখেন, আমাদের তো এলএনজি কিনতেই হবে, আইদার মিডল ইস্ট অথবা আমেরিকা। তো আমেরিকাতে এখন যে রেট আছে সেটা কিন্তু মিডল ইস্ট থেকেও কম। তো সেখানে যদি আমরা 5-7 বছরের কন্ট্রাক্ট করি, আমি মনে করি এটা সঠিকই কন্ট্রাক্ট হবে। এবং আমরা তো আমাদের কন্ট্রাক্টগুলো এমন হয়েছে যে আপনার কোনো বাইন্ডিং নেই, আপনি প্রতিযোগিতামূলক প্রাইসে পেলে কিনবেন, নাহলে কিনবেন না। তো এটা একটা সরকারের ভালো একটা পদক্ষেপ আমরা দেখতে পেরেছি। তো সেখানে আমাদের অনেকটুকু কোয়ান্টিটি, আপনার যে ডেফিসিটটা ন্যারো হয়ে যাচ্ছে, তার মধ্যে বোধহয় বিমান কেনার একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি, 25 বা 30টা বিমান আমাদের লাগবে। এটা তো দেশের প্রয়োজন।
আমাদের দেশে অন্য অন্য ক্যারিয়ার এসে বাণিজ্য করে যাচ্ছে, এমিরেটস এসে বাণিজ্য করে যাচ্ছে, টিজি এসে করে যাচ্ছে, সাউদার্ন এয়ার করে যাচ্ছে। আমার নিজের বোয়িং থাকলে তো আমি নিজের ব্যবসাটা নিজের কাছেই রাখতে পারতাম। তো সেখানেও আমরা অনেকটুকু টাকা ওদের সাথে ন্যারো করে আনতে পারবো ডেফিসিটগুলো। তো এরপরে সয়াবিন, ভুট্টা এগুলাও আমরা ইম্পোর্ট ওদের দিকে একটু কনসেন্ট্রেট করব, প্রোভাইডেড ওরাও কিছু ইনসেন্টিভ আমাদেরকে দেবে। কারণ কি, আপনার যদি ইউক্রেন চিন্তা করেন, ওদের $10 থেকে $15 প্রতি টনে কম আছে। তারপরে আপনার ক্যারিং কস্ট ওদের ওখান থেকে আনলে একটু কম আছে। তো এগুলো আমরা ফ্ল্যাগ করেছি আজকে, যে আপনি এই জায়গাগুলোতে হাত দেন, আমাদেরকে এই জায়গাগুলোতে কোনো ধরনের প্রণোদনা হলে দেন, তাইলে আমরা কিন্তু আপনার প্রোডাক্টকে মোবাইলাইজ করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, এবং উই ক্যান পেট্রন ইউর প্রোডাক্ট। তো এই আলোচনা আজকে হয়েছে আর কি। এগুলো কি মানে যেখান থেকে আমরা কিনি এখন, অন্য রাশিয়া থেকে, ইউক্রেন থেকে বা হচ্ছে ভারত থেকেও আমরা অনেক পণ্য কিনি, সেখান থেকে এখানে দামের পার্থক্যটা কি খুব বেশি না একই আছে? বা একটু তো পার্থক্য আছে, তার মধ্যে আবার একটু সময় হচ্ছে যে ক্যারিং কস্ট প্লাস টাইম, ওখান থেকে আসতে যে সময় লাগে সেটাকে ন্যারো করার একটা সুযোগ আছে। যদি ট্রান্সশিপমেন্ট না করে ডিরেক্টলি আনা যায় তাহলে সেটা ন্যারো করা যাবে। আর যে তারতম্যটা আছে সেটা তারা তো প্রণোদনা দেয় তাদের গ্রোয়ারদেরকে। সো ওরা যদি একটা প্যাকেজ নিয়ে আসতে পারে, ওদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে হ্যাঁ, তুমি তোমার নিজের দেশের পণ্য যখন এক্সপোর্ট করবা তখন কিন্তু পুরো টাকাটাই তোমার, কিন্তু তুমি যখন অন্য দেশ থেকে নিয়ে এসে ট্যারিফ দিয়ে নিজের দেশে দিবা, কিন্তু ট্যারিফটা দিচ্ছে কিন্তু তোমার সিটিজেনরা, তোমার দেশের নাগরিকরাই কিন্তু ওটার বোঝা নিচ্ছে। কারণ ওই ট্যারিফের বরকত কিন্তু তুমি পাচ্ছ না। কিন্তু তুমি যখন এক্সপোর্ট করবা কৃষি পণ্য, সেখানে তোমার বরকত আছে। তুমি যখন প্লেন বিক্রি করবা, বিমান বিক্রি করবা, সেখানে তোমার বরকত আছে, পুরো টাকাটাই তোমার। কিন্তু অন্যথায় কিন্তু সে টাকাটা তোমার না, সেটা তোমার ট্যাক্স দিচ্ছে তোমার সিটিজেনরা। তো এটা আই থিঙ্ক উই হ্যাভ বিন এবল টু সেন্ড দি মেসেজ অ্যাক্রস, এবং তারা এটা উপলব্ধি করেছে, এবং তারা আরও আমাদের সাথে বৈঠক করবে এই ব্যাপারগুলো নিয়ে। জনাব রাসেল, আমাদের সাথে এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি 6 বিলিয়ন, এটি সরকার আরও কমিয়ে আনতে চায়, এবং সেক্ষেত্রে যে পণ্যগুলো বাণিজ্য বিনিময় হবে বা এক্ষেত্রে আনা হবে বা পাঠানো হবে, সেক্ষেত্রে এই ঘাটতি কমানোর জন্য যেটি সরকার টার্গেট করেছে সেটি সম্ভব কিনা? সম্ভব, 100% সম্ভব। আমাদের লাইক আই সেড বিফোর, আমাদের তো কিনতেই হবে এলএনজি, এটা ছাড়া আমাদের এখন কিন্তু আগামী 5-7 বছরে কিন্তু এটার কোনো অল্টারনেটিভ নেই। তো সেটা যদি কিনে আমরা ঘাটতি কমাতে পারি, অসুবিধা কোথায়? তার পাওয়ার প্ল্যান্টের মেশিনারিজ, এখন আগে যেটা হতো অন্য দেশ থেকে শিপমেন্ট হতো, তো ওটা ওদের পার্সোনাল, ওদের নিজের দেশের এক্সপোর্ট হিসাবে গণ্য হতো না। সো সেটাকে আমরা বলেছি তোমরা কনসিডার করো। তারপর সার্ভিস ইন্ডাস্ট্রি, এটাও তারা কিন্তু কনসিডার করতো না বা করে না, এখনো করে না। তো আমরা বলেছি না, এগুলো ইনক্লুড করো। তো এগুলো যদি সব ইনক্লুড করা হয়, দেখা যাবে যে ডেফিসিট খুব একটা নেই। জি, আপনারা এখন যে শুল্ক হারটি এখন আমাদের উপরে আছে 20%, আগের 15%, মোট 35%, এটি নিয়ে এখন বাজারে প্রতিযোগিতা করার জন্য আপনারা কতটুকু প্রস্তুত? এবং একসাথে বলবেন যে প্রতিযোগী যে দেশগুলো আছে, ভিয়েতনাম, চীন, আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের এই বর্তমানে হারটি কতটুকু আমরা মানে টিকে থাকতে পারবো, এই বিষয়টি নিয়ে আপনার সাথে আমি উত্তর নেব। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা ছিলাম আলোচনায়, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিটিএম এর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, তার সাথে আলোচনায় আছি। জনাব রাসেল, আমাদের কাছে আরও দুটি প্রতিবেদন আছে, একটু দেখে নিতে চাই। ব্যাংক খাতে নগদ অর্থের চাহিদা কমিয়ে আনতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। বলেন, দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের আলোচনা অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। Currently, we are using too much cash. Every year, the demand for cash is growing by 10%. Bangladesh cash demand, despite all the digitization and everything. So I ask, where is the saving? So far there is no saving.
20 years back, there was a growth of 10%. 20 years later today, it's a growth of 10%. জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। তাই কর আইনজীবীদেরকে সেবা গ্রহীতাদের হয়রানি বা না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম TRMS সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। কর আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করল জাতীয় রাজস্ব বোর্ড NBR। ফলে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা। আপনি যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্ট যদি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের আশার আলো দেখাবে কর আহরণের এই পদ্ধতি। এ সময় কর আইনজীবীদের প্রতি সেবা গ্রহীতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি সেই ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, lawyers have to assist the court to ascertain certain facts and figure. আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো, আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘোরার না। এই সময় NBR চেয়ারম্যান জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর প্রদান পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এবছরই তৈরি করা হবে কর অ্যাপস। ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি দেখ, সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাত তাড়াতে হবে না। আপনাকে ইভেন ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেডটা এখানে থাকবে। TRMS সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এতে দুর্নীতি কমবে বলে মনে করেন এর সাথে জড়িতরা। এই রিটার্ন সাবমিশনের বিষয়ে যথেষ্ট চেষ্টা করেছি। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আগামী 16 ডিসেম্বর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন করা যাবে শতভাগ অনলাইনে। রোববার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় বিডা ওয়ান স্টপ সার্ভিসে ভূমি নিবন্ধনের আরও 5টি অনলাইন সেবা কার্যক্রম যুক্ত করা হয়। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে সরকারি বিভিন্ন সংস্থার সেবা একসাথে প্রদানের লক্ষ্যে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস চালু করে বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সে সময় মাত্র 11টি সেবা নিয়ে শুরু হলেও এখন মিলছে 142টি সেবা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না বলে মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবা গ্রহীতাদের আগ্রহ কম, তাই এ বিষয়ে আরো সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের লাভ হলো না, আমরা একটা ডিজিটাইজ করলাম কিন্তু সেখান থেকে আমরা ট্যাক্সকে ইউটিলাইজেশন করছি না। এই ডিজিটাইজেশনের আসলে ভ্যালু খুবই নমিনাল। 6-7 বছর পার হয়েও আমরা মাত্র 142টা সার্ভিস যুক্ত করতে পেরেছি। তার চেয়েও বড় আরেকটা সমস্যা আছে। আপনারা বলছেন সার্ভিস যুক্ত হয়, আমি মনে করি এটার যে বড় সমস্যাটা আসলে অন্য জায়গায়, সেটা হচ্ছে কতগুলো সার্ভিস যুক্ত হয়েছে, তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কতগুলো সার্ভিস মানুষ আসলে ইউজ করে। এ সময় ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হয় আরো 5টি সেবা। এ নিয়ে 47টি সংস্থার 142টি সেবা OSS প্ল্যাটফর্মে পাবেন বিনিয়োগকারীরা। তারপরে আর কোনো কিছু ম্যানুয়ালি হবে না। আরেকটা ধাপ এগুলো আমরা এখন বললাম যে এখনো 2টা চালু আছে, বাট বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব, সবাইকেই আসলে নিজের সার্ভিসে যেতে হবে। বিডা জানিয়েছে, আগামীতে ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিসের 175টি সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে যা আরো বাড়বে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল। জনাব রাসেল, আপনার সাথে আমরা আলোচনায় ছিলাম, যে বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এখন যেই শুল্ক হারটি এখন আমাদের আছে সেটি নিয়ে আসলে আপনার প্রতিযোগিতার যে বাজার, সেখানে আমরা কতটুকু এখন সক্ষমতা রাখতে পারবো? আমাদের যেটা আমাদের উপরে অর্পিত হয়েছে সেটা হচ্ছে 20%। এখন এটা খারাপ হতো যদি অন্যদেরকে আমাদের থেকে অনেক কমিয়ে দিত। অন্যরা কিন্তু আমরা উই আর অ্যাট পার উইথ রেস্ট অফ দি ওয়ার্ল্ড। আপনার পাকিস্তান 19, তারপরে আপনার আছে ভিয়েতনাম 20, তারপরে আমরা 20,
তারপরে এই যে 20-এর 1-2% আগে পিছে এটা আমাদের জন্য ঠিক আছে। ইন্ডিয়া বোধহয় একটু ব্যাকফুটে চলে গেছে, তাদের বোধহয় 50-55 এখনো চলছে। সেটা আমি মনে করি একটা নেগোসিয়েশনে যাবে তারা ইভেনচুয়ালি, তো সেটা বোধহয় এখন হচ্ছে না। তো ওটাতে আমাদের দেশের মার্কেট আরও বেশি আপনার বৃদ্ধি পাওয়ার কথা আর কি। তো আমরা কোয়ারি পাচ্ছি, আমরা ফিল করছি যে আমাদের এখানে ডিমান্ড বাড়বে বা বাড়ছে। তো এতে আমাদের কোনো সমস্যা আমি দেখি না, তবে আরও কমানোর সুযোগ আছে। আমরা যদি এক্সপোর্ট বাড়াতে পারি তারাও বিবেচনায় আনবে, তাদের পণ্য আমাদের থেকে কেনার জন্য তাদের আগ্রহ বাড়বে, সেইটাই আজকে সকালে আলোচনা হয়েছিল আর কি। ধন্যবাদ। আমরা একই সাথে আমরা মানে জানি বা চিত্র বলছে যে আসলে দেশে বিনিয়োগের পরিমাণটা কমছে এবং বিনিয়োগের যে চিত্র আমরা দেখতে পাই সরকারি তথ্য বা বিভিন্ন গণমাধ্যমের তথ্যে, সেটি অনেকটাই কমেছে। এই বিষয়ে আমাদের কাছে একটা ডাটা আছে, আমরা একটু দেখে নিতে চাই আমাদের এলইডিতে। এখানে আমরা একটি তথ্য দেখতে পাচ্ছি যে এটি বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য। অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ কমেছে। এটি 2025-এর মার্চ প্রান্তিকে এটি কমেছে $1 লাখ। এটি 2024 সালে অর্থাৎ আগের বছরে ছিল, আগের বছরের চেয়ে 93.46% কমেছে। তথ্যটি বাংলাদেশ ব্যাংকের দেয়া। আমরা আরেকটি তথ্য আছে আমাদের হাতে, সেটি একটু দেখে নিতে চাই, যেখানে বলা হয়েছে যে পরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানি প্রক্রিয়া কোনো অঞ্চল অর্থাৎ ইপিজেডগুলোতেও বিদেশি বিনিয়োগ কমেছে। 2025-এর মার্চ অর্থাৎ এই চলতি বছরের মার্চ প্রান্তিকে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ কমেছে 19.59% এবং 2024-25 যে অর্থ বছর সেটি জুলাই থেকে ডিসেম্বরের এই 6 মাসে এটি কমেছে 22.33%। এই তথ্যটি দিয়েছে বেবজা। এই দুটি তথ্য ধরেই আপনার সাথে আলোচনা করতে চাই। এই যে বিনিয়োগের চিত্র আমরা দেখছি কমছে, এটি আসলে পেছনের কারণটি কি হিসাবে দেখছেন? বিনিয়োগ কমার কারণটা কি আসলে? আমাদের একটা ট্রেন্ড, যেটা প্রতি বছর 20% করে একটা গ্রোথ হয়। যখন আমার গ্রোথ হচ্ছে না, সেটা আমি হয়তো বোঝার চেষ্টা করব কেন হচ্ছে না, কিন্তু যখন নেগেটিভ চলে যায় সেটাখানে কিন্তু ভাববার বিষয় আছে। এখন আপনি যেটা দেখেছেন সেটা কিন্তু নেগেটিভ, কমে গেছে, গ্রোথ তো যাক দূরের কথা। তো তাহলে এটা কেন হলো? এটাই তো আমাদের চিন্তার ধারা। এখন বিনিয়োগ তখনই করা সম্ভব যখন আপনার বিদ্যুৎ পাবেন, কিছু প্রতিশ্রুতি তো আপনার টেবিলে থাকতে হবে যে আপনার ব্যাংক ইন্টারেস্ট রেট এটার বেশি যাবে না, আপনাকে আমি অ্যামোর্টাইজেশন করব 10 বছরে, এটা আমি জোর করে আবার 7 বছরে নামাবো না, গ্রেস পিরিয়ড থাকবে 2 বছর, এটাকে আমি আনচেঞ্জ রাখবো। তারপরে আপনার জানমালের তো একটা গ্যারেন্টি দিতেই হবে, সেটাও অনিশ্চিত আমাদের দেশে। এখন আপনার ব্যবসায়ীদেরকে মেরে ফেললেও কিন্তু বিচার হচ্ছে না। আপনার এই সাম্প্রতিককালে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মিল মালিকের সাথে। তো এরকম অবস্থায় কে বিনিয়োগ করবে? আর সরকার তো এখনও, আমি মনে করি এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখানে যে বিনিয়োগটা নিয়ে আসবে সেও তো সিকিউরড ফিল করবে না যে আমি কার সাথে কন্ট্রাক্টটা করলাম, কি পরিস্থিতিতে এদেশে সে বিনিয়োগ করলাম। তবে বিনিয়োগের একটা সুবর্ণ সময় এখন পার করছি আমরা। বিশেষ করে ইন্ডিয়াতে যখন 50-55% ট্যারিফ, ওদের কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে। আমাদের 7,200টা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি, মাত্র অপারেশনাল হচ্ছে 2,500। তো সবগুলাই কিন্তু অপারেশনে চলে আসতে পারবে যদি আমরা সে সুযোগ করে দিই, আমরা যদি ওদেরকে ওয়েলকাম করতে পারি, আমরা বিনিয়োগকে যদি অ্যাট্রাকটিভ একটা প্যাকেজে নিয়ে আসতে পারি। এখন আপনি যদি বলেন যে আসেন বিনিয়োগ করেন, আপনার গ্যাস প্রাইস আজকে 30 টাকা, আমি জানি না পরশু দিন কত হইতে পারে, তাহলে তো সে বিনিয়োগ করবে না। আপনি তাকে একটা গ্যারেন্টি দিতে হবে যে 10 years ইট উইল বি লাইক দিস ফর ইউ। তখন সে একটা তার ইনভেস্টমেন্টটা কি সেফ নাকি না, সে এগুলো ভেবে চিন্তা করে তারপরে এসে বিনিয়োগ করবে। তো সে পরিষেবা আমরা দিতে পারছি না, সে পরিবেশটা। এক্ষেত্রে তো আপনারা কোনটাকে মানে বেশি শঙ্কা মনে করছেন, জ্বালানি সংকট নাকি রাজনৈতিক অনিশ্চয়তা? দুটোই। আপনার তো এটা অ্যাকচুয়ালি সব কিছুর সমন্বয়ে কিন্তু মানুষ একটা বিনিয়োগ করতে আসে। তো এখানে রাজনৈতিক অস্থিরতা তো আছেই, তার মধ্যে আপনার গ্যাস বিদ্যুৎ, গতকালকে কিন্তু আমাদের গ্যাস ছিল না, আপনার 19 ঘন্টা বোধহয় আপনার রিগ্যাসিফিকেশন প্রসেসটা বন্ধ ছিল, ওদের একটা মেনটেন্যান্সের কথা বলা হয়েছে আমাদেরকে। তো এরকম যদি ধাপে ধাপে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আপনি যখন একটা ফ্যাক্টরিতে ডাইং করেন, কাপড় আপনার রং দিয়ে যাচ্ছে মেশিনের মধ্যে দিয়ে, মেশিন যদি স্টপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যায় এবং ওই লসটা সারা মাসের লাভ দিয়ে ওইটা আপনি কিন্তু পোষাতে পারবেন না।
তো এই সব আনসার্টেনিটির মধ্যে বিনিয়োগটা তো একটু ডিফিকাল্ট। একটা বিষয় আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বলা হয়েছে যে ট্যাক্সের হয়রানি কমানো, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য, এটি অর্থ উপদেষ্টা বলেছেন, বিডা এনবিআর চেয়ারম্যান বলেছেন। এই জায়গাটাতে আপনারা আসলে বর্তমান চিত্রটা কি দেখছেন, যে আসলে আপনারা কি আসলে ট্যাক্স দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন? এটা তো ওপেন সিক্রেট। আমাদের উপদেষ্টা বশির সাহেব বলেছেন ওনাকে গ্যাস লাইন নিতে গিয়ে 18 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। তারপরে সাম্প্রতিককালে উপদেষ্টা ফাইন্যান্স মিনিস্টারও বললেন বা অ্যাডভাইজার বললেন ওনাকেও নাকি এটার গতকাল কি বলেছেন? হ্যাঁ, গতকালকে বোধহয় বলেছেন যে উনিও এই চ্যাপ্টার পার করে আসতে হয়েছে। তো আমরা তো ওনাদের বাইরে না, আমাদের প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। এই যে দেখেন, এই গত সপ্তাহ থেকে আরেকটা নতুন শুরু হয়েছে। আপনার এখানে প্রতি ইয়েতে দেখলাম আপনার যে ব্যবসায়ীদেরকে হয়রানি থামানোর জন্য কি কতগুলো দেখানো হলো আর কি টিভিতে। এটা তো হয়রানি বাড়ানো হচ্ছে। যেমন এখন গার্মেন্টসদেরকে গিয়ে বলা হচ্ছে তুমি যে ইনসেন্টিভ নিয়েছো এটা যথাযথ না, তুমি আমাদের বাড়তি টাকা নিয়েছো। কেউকে 50 লাখ, কেউকে 1 কোটি, কেউকে 2 কোটি, 3 কোটি করে পেনাল্টি দেওয়া হচ্ছে। তো এটা তো আরেকটা বাড়তি হয়রানি। আপনার সব অডিট এক্সস্ট করে তারপরে আপনি ইনসেন্টিভটা দিয়েছেন, এখন আপনি বলছেন আপনার ইনসেন্টিভটা বেশি নিয়ে গেছেন আপনি, এবং মিল মালিকদেরকে হয়রানি করা হচ্ছে। তো এগুলো তো হয়রানির শেষ নাই। এটা আরেকটা উইন্ডো খোলা হয়েছে মিল মালিকদেরকে হয়রানি করার জন্য। ওখানে কিছু ঘুষের লেনদেন হবে, একটা বাণিজ্য হবে আর কি। এখানে এটা অনলাইন ডিজিটাল হলে কি আপনাদের জন্য সুবিধা না? অনলাইন তো ওটা তো বলেছে যে ট্যাক্স, এটা কি ব্যক্তিগত ট্যাক্স নাকি ইন্ডাস্ট্রি ট্যাক্স বা কোম্পানি ট্যাক্স, আমি এটা ক্লিয়ার না। ব্যক্তিগত ট্যাক্স বহির্বিশ্বে কিন্তু অনলাইনেই হয়ে থাকে, কারণ এটা ভেরি সিম্পল। আপনি কত আয় করেছেন, কত ব্যয় করেছেন, কতটুকু ট্যাক্স দেওয়ার কথা, সেটা কম্পিউটারই আপনাকে হেল্প করে টু প্লাগ ইন দ্য নাম্বারস। আর ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স বোধহয় এখানে অতটুকু অগ্রসর হতে পারবে বলে আমি মনে করি না। এটা কর্পোরেট করতে পারলে ভালো, যেটা কর্পোরেট করার কথাই বলা হয়েছে আর কি পুরোটা। যদি তা হয়ে থাকে খুবই ভালো হবে। কিন্তু আমরা যখন ট্যাক্স সাবমিট করব, আমাদের দুইটা বিপদ। আমাদের দেশে আমরা যারা ফ্যাক্টরি ওনার, আমাদের ব্যবসা করতে গিয়ে লস হলেও লাভ দেখাইতে হয়, কারণ ব্যাংক ফাইন্যান্স করবে না, ব্যাংক রিনিউ করবে না। এটা একটা উদ্ভট একটা ল। তো আমি যদি ফিকটিশিয়াস প্রফিট দেখাই, তারপরে ট্যাক্স ফাইল সাবমিট করি, তারপর বাড়তি টাকা দেই, আবার ওরা এসে বলবে যে না এটা ঠিক হয় নাই, আরও দিতে হবে। তো এইগুলো তো হয়রানির পরে হয়রানি। তো এইখানে আমি মনে করি যে তাদের পলিসিতে একটু রিফর্ম করা দরকার, যে লস করলে সত্যিই লস, ওটাকে মেনে নিতে হবে, লাভ করলে ট্যাক্স দিতে হবে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এখানে বিনিয়োগের যে জায়গাটার প্রতিবন্ধকতা, এখানে কাগজপত্র বা সনদ নিতে অনেক ধরনের জটিলতা আমাদের ব্যবসায়ীরা পোহাতে হয়। একইভাবে বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরও কিন্তু এই সমস্যায় পড়তে হয়। সেখানে ওয়ান স্টপ সার্ভিসের কথা আপনারা বলছেন, বিডিও এই ক্ষেত্রে অনেকটা উদ্যোগ নিয়েছে, অনেকগুলো ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়ে আসার কাজ করছে বা করছে। এই বিষয়টা সম্পর্কে কি বলবেন? এটি যদি ওয়ান স্টপ সার্ভিসে হয় তাহলে কি বিনিয়োগ বাড়বে? ব্যবসায়ীরা অনেক প্রতিকূলের মাঝে গিয়ে ব্যবসা করে। আপনার যে ওয়ান স্টপ বলছেন, বিদেশে তো একটা কোম্পানি ফর্ম করতে হবে 1 মিনিট লাগে, জাস্ট কম্পিউটারে লাস্টে গিয়ে আপনি এন্টার বাটনটা দিবেন, আপনার কোম্পানিটা ফর্ম হয়ে গেল। আমাদের দেশে এটা ছিল 14-15 দিন, এখন এটা আবার 1 মাস হয়ে গেছে। মানে উল্টা, একদিকে আপনি বলছেন সংস্কার করছেন, ওয়ান স্টপ করছেন, কিন্তু আপনি কোম্পানি ফরমেশনের যে পিরিয়ডটা সেটা এখন 1 মাস। আর এইসব ওয়ান স্টপ সার্ভিস উদ্যোগগুলো খুবই ভালো যদি ওনারা সাকসেসফুলি রোল আউট করতে পারে। ওনারা যদি এটাকে বাস্তবায়ন করতে না পারে, তাইলে আমাদের জন্য হার্ডশিপটা আরও বেড়ে যাবে। আমাদের পদে পদে গিয়ে ঘুষ দিতে হয়, আমরা ডিলে প্রসেসের মধ্যে পড়ে যাই। তো এখন ওনারা বিডা বলছেন যে ওনারা পারবেন, করতে পারলে খুবই ভালো। জনাব রাসেল, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিনিয়োগের ক্ষেত্রে আসলে আমাদের চিত্রটা আমরা দেখলাম যে আমাদের সাথে বিনিয়োগ সম্মেলনও হয়েছে, গত 1 বছরের বেশি সময় সরকার আছে। বিনিয়োগের আসলে কি পরিমাণে এসেছে? আপনারা তো সরাসরি ব্যবসা বা বিনিয়োগের সাথে জড়িত, চিত্রটা কি আসলে? আমি কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ দেখিনি। আর যেগুলাকে বিনিয়োগ বলা হচ্ছে এগুলো কিন্তু বিনিয়োগ না। কারণ আপনার বিদেশিরা যদি এখানে একটা প্রজেক্ট করে, টাকাটা নিয়ে যায় ফেরত, এটাকে বিনিয়োগ বলে না। এটা হচ্ছে সে একটা প্রজেক্ট আমার দেশে টাকা দিয়েছে, তাই এই যেমন পদ্মা সেতু, এই ধরেন আপনার টানেল, এগুলো কিন্তু ওদের প্রজেক্ট, এটা বিনিয়োগ না। বিনিয়োগ হচ্ছে আপনি যখন রিস্ক নিয়ে এসে এখানে ব্যবসা করবেন, আমার মতো পাশাপাশি দাঁড়িয়ে থেকে ট্যাক্স দিবেন,
এক্সপোজ টু রিস্ক, এক্সপোজ টু লাইবিলিটি, সেটাকে বলে বিনিয়োগ। এগুলো হচ্ছে G2G কন্ট্রাক্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট। এখানে ওরা বিনিয়োগ শব্দটা আমি ইউজ করতে চাই না, ওখানে তারা প্রজেক্ট করে টাকাটা রিপ্যাট্রিয়েট করছে। অনেকে আবার বিনিয়োগ তুলে নিচ্ছে, এটার কারণটা কি? বিনিয়োগ তুলে নিচ্ছে কারণ তারা মনে করছে যে অদূর ভবিষ্যতে তাদের ইনভেস্টমেন্টটা সেফ না, এবং এরকম প্যানিক সিচুয়েশন হতেই পারে যে আমরা যে আন্দোলন পার করছি, এটা করছি সেটা করছি, এখনো তো আপনার অনিশ্চয়তার কারণে হতে পারে। হ্যাঁ, হতে পারে অবশ্যই। আপনার একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া কেউ বিনিয়োগ করবে না। আপনি কি এখন নর্থ কোরিয়াতে গিয়ে ইনভেস্ট করবেন? আমার সন্দেহ আছে। ওখানে আপনি রাসেল, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে সময় হলো একটি বিরতির। দর্শক, একটি বিরতি নিব, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারে এই মুহূর্তে চিত্রটি দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। DSEX ইন্ডেক্স যেটি, সেটি 12 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5451 পয়েন্টে। DSEX ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1188 পয়েন্টে, এবং DS30 ইন্ডেক্স যেটি, সেটি 6 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2117 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,123,000 কোটি টাকা। 147টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 159টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত আছে 85টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল এই মুহূর্তের চিত্র। যে বিষয়টি আমরা দেখলাম শেয়ার বাজার চিত্রটি আমরা গত কয়েকদিন ধরে দেখছি, কখনো লাফিয়ে উঠছে, আবার কখনো কমে যাচ্ছে। এই মুহূর্তে দেখলাম গত সপ্তাহের চেয়ে অর্ধেক কমে গেছে, অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি 1,400 কোটি টাকা লেনদেন হয়েছে, এখন সেটি 5,000-এর একটু উপরে। এটি আসলে কেমন দেখছেন শেয়ার বাজারের অবস্থাটা বর্তমানে? আজকে তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের 95% প্রতিষ্ঠানের শেয়ার ভ্যালু ফেস ভ্যালু থেকে দাম কম। তার মানে তার যে অরিজিনাল মূল্য তার চেয়ে কম। তো এটা কি বোঝায়? এটা বোঝায় যে শেয়ার মার্কেট ভালো যাচ্ছে না। এমত অবস্থায় অনেক কোম্পানি চেষ্টা করছে রাইট শেয়ার দিয়ে টাকা তোলার জন্য। তারপর অনেকে এটার মধ্যে অনেকগুলো জিনিস কাজ করে। আপনি কনফিডেন্স লেভেল নাই। আমাদের যে টেক্সটাইল মিলগুলো শেয়ার বাজারে ছিল, বন্ধই হয়ে গেছে ফ্যাক্টরি। তো আপনি বন্ধ হয়ে গেলে শেয়ারের দাম কোথায় যাবে? তো ওটারই রিফ্লেকশন আপনি এখন যেটা দেখিয়েছেন, সেটা 1,000 কোটি টাকা 500 কোটিতে নেমে আসছে, 5,000 কোটিতে নেমে এসেছে। তো এরকম যদি চলতে থাকে প্রতিনিয়ত, তাহলে কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগটা কমে যাবে। যা হয়েছে তা হয়েছে, কিন্তু নতুন করে কোনো বিনিয়োগ তখন আর আসবে না। কিন্তু সরকার তো এখানেও সংস্কার করেছে। একজনকে আমি যতটুকু জানি যে ডক্টর আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তো সেখানে কি পরিবর্তন এসেছে? এবং তা সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখন শেয়ার বাজারে বিনিয়োগ করার একটি অপরন্ত সুযোগ তৈরি হয়েছে, বা আত্মবিশ্বাসের জায়গাটাতে ফিরে এসেছে। আপনি কি না, এখন শেয়ার বাজারে যে আপনি বিনিয়োগ করবেন, আপনার মানি মার্কেট ইজ ভেরি টাইট। মানুষের হাতে টাকা নেই। মানুষ এখন আপনার দৈনন্দিন জীবন যাপন করার জন্য কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে। তো এই মতো অবস্থায় আপনি শেয়ারে তারা বিনিয়োগ করবে কেমনে? আর বিনিয়োগ যে করবে, বিনিয়োগের কোনো আমি সেক্টরই তো পাচ্ছি না যে অমুক ফ্যাক্টরি হচ্ছে বা অমুক এটা হচ্ছে। না আছে গ্যাস, না আছে বিদ্যুৎ, না আছে যানবাহনের একটা গ্যারেন্টি। তো বিনিয়োগ যদি না হয় শেয়ার মার্কেটে, আপনি বিনিয়োগ করবে কে? বিনিয়োগই তো হচ্ছে না। আমাদের মনে করেন বিটিএমএতে 1850টা ফ্যাক্টরি, 1851টার হয় নাই গত এক বছরে, বরঞ্চ 1850টা থেকে কমে হয়তো 1300-1400-তে নেমে গেছে। বাকিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। তো ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে নতুন বিনিয়োগ আসাটা ডিফিকাল্ট। এটিও কি রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করবেন? দেখেন, আপনি যদি এই যে কোভিডটা গেল, আপনি বসে বসে বেতন দিয়েছেন, আপনার টাকাটা সংকুচিত হয়ে গেছে। আপনি যে পুঁজি বলে যেটাকে আমরা, ওটা আমার কাছে আর নেই। তো ব্যাংক নতুন করে অর্থায়ন করতে পারছে না। আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হচ্ছে, আমি এখন কাঁচামাল ইম্পোর্ট করা দরকার, সেটাও তো দিতে পারছে না। ডলার সংকট। তো এমত অবস্থায় ইন্ডাস্ট্রি যদি রান না করে, তো
তো অটোমেটিকলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, নতুন বিনিয়োগ যাক দূরের কথা। তো এখানে যে সাপোর্ট সিস্টেম সরকারের যে উচিত যে দ্রুত একটা র্যাপিড অ্যাকশন নেওয়ার যে জিনিসটা আছে সেটা সরকার আমি মনে করি ব্যর্থ হচ্ছে। জনাব রাসেল, একটু এলডিসির প্রসঙ্গে আসতে চাই। এলডিসি গ্র্যাজুয়েশনে 2026 সালের নভেম্বরে আমরা যাচ্ছি, সেখানে আরও দুটি দেশ আছে, নেপাল এবং লাওস। এখানে ব্যবসায়ীরা বলছে যে আসলে তারা প্রস্তুত না এই উত্তরণের জন্য। আপনি কি বলবেন, আপনাদের পক্ষ থেকে কি? দেখেন, বিগত সরকার তো কোনো সিদ্ধান্তই সময়োপযোগী সিদ্ধান্ত নিছে বলে আমার মনে হয় না। মনে করেন গ্যাস পাওয়া গেছে ভোলাতে, সার ফ্যাক্টরি করলেন আপনার আশুগঞ্জে। আমার তো দরকার, ওইটা তো আমার ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম সাপ্লাই করে আপনার গ্যাস, কিন্তু সেখানে তো সার ফ্যাক্টরি হওয়া উচিত ছিল না। কর্ণফুলী ব্রিজ বলেন, তারপর আপনার ওই যে পদ্মা সেতু বলেন, সবটাই আমাদের দেশের দরকার আছে, কিন্তু সময়োপযোগী ইনভেস্টমেন্ট হয় নাই। আমাদের ট্যাক্স পেয়ারের মানিটা অপাত্রে গেছে, যার কারণে আজকে আমাদের এই অবস্থা, দুরবস্থা। এই টাকাগুলো যদি আমাদের সিস্টেমে রোল করতো, আপনার গঠনমূলক কাজে ব্যবহার হতো, আমাদের ইকোনমি আরেকটু চাঙ্গা হতে পারতো। সেক্ষেত্রে আপনারা কি চান, মানে এলডিসি কি আরও পেছানোর কথা বলবেন? আপনার এলডিসি যেটা ডিক্লেয়ার করেছে সরকার, এটা তো একটা মনে করেন আপনার জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা মিডল ইনকাম হয়ে যাচ্ছি, আমরা খুব ভালো দেশ হয়ে যাচ্ছি। এইটার যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, আমি মনে করি একটা দেশদ্রোহী একটা পদক্ষেপ নিয়েছেন তারা আপনার পরিসংখ্যানকে বিকৃত করেছেন, করে তারা এলডিসি গ্র্যাজুয়েশনে দিয়ে গেছেন। এটা কার ইনফ্লুয়েন্স, কোন দেশের ইনফ্লুয়েন্স, বা আমার দেশের অর্থবিদরা কোথায় ছিল আমি জানি না। আপনার এলডিসিতে কি বোঝায় যে আমি স্বয়ংসম্পূর্ণ, বহির্ভূত দেশে আমার ভাবমূর্তি ভালো হবে, আমার ক্রেডিট লিমিট বা ফ্যাসিলিটি এগুলো আরও ভালো হবে, বিনিয়োগ আরও ভালো হবে, যার কারণে আমি এলডিসি গ্র্যাজুয়েশন করতেছি। এবং আমার মিডল ইনকাম একটা মানুষের মাথায় পিছু আয় $1200-1400 দেখিয়ে দিয়েছে, যেটা মিথ্যা কথা। তো এইগুলা করে দিয়ে গ্র্যাজুয়েশনে যাচ্ছে। এখন গ্র্যাজুয়েশন করলে আপনার কি হবে? ইউ উইল লুজ প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ইন্টারন্যাশনাল মার্কেটস। আপনি কানাডাতে যে এখন ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পান, সেটা আর পাবেন না। আমেরিকাতে আপনাকে আরও বেশি ডিউটি দিতে হবে, এবং পাশাপাশি আপনার দেশে যে পণ্যগুলো আসবে তাদেরকেও আপনাকে ছাড় দিতে হবে। জি, যেমন রাসেল, একটু আমরা স্বর্ণের বাজার এবং মুদ্রা বাজারে একটু আপডেট দেখে নিতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই স্বর্ণ বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। একটু আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে মুদ্রা বিনিময় হার। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার সেটি 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 15.5 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 16 টাকায়, এবং সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 32 টাকায়, ভারতীয় রুপি বিক্রি হচ্ছে 1.45 পয়সায় এবং ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সায়। আর জানাবো স্বর্ণের দাম আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখন পর্যন্ত স্বর্ণের দাম 22 ক্যারেটে যেটি স্বর্ণ, সেটি প্রতি ভরির দাম রয়েছে 1,85,947 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,77,503 টাকা। 18 ক্যারেটের দাম 1,52,145 টাকা। সনাতন স্বর্ণ 1,26,146 টাকা। এবং জানাবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটির দাম রয়েছে 2,811 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 2,683 টাকা। 18 ক্যারেটের দাম 2,298 টাকা, এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। যারা আসলে আমরা আসলে স্বর্ণ এবং মুদ্রা বাজারটা দেখে নিলাম, আলোচনা ছিলাম, আমরা এলডিসির বিষয়ে আলোচনা ছিলাম। তো এখন আসলে তাহলে আপনারা কি বলবেন যে এলডিসির জন্য আপনারা আসলে প্রস্তুত না এবং আরও পেছাতে বলবেন? আমরা তো পেছানোর কথা বলবো, কিন্তু সরকার বোধহয় সেটা পারবে কিনা আমি জানি না। কারণ এটার সাথে আপনার ক্রেডিট রেটিং, তারপর ক্রেডিট ফেসিলিটি, তারপর আপনার বৈদেশিক আপনার যে কারেন্সির রিস্ক, অনেক কিছু জড়িত আছে। তো সরকার বোধহয় আটকায় গেছে আপনার একটা পর্যায়ে গিয়ে, কারণ তারাই তো ডিক্লেয়ার করেছে যে আমার মাথা পিছু আয় $1,300-1,400। তো তারাই আবার এটা থেকে ফেরত আসবে। তো সেখানে তার সরকার বোধহয় একটু সংকুচিত, কিন্তু আমি মনে করি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের সময় হয়নি। জি, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা প্রায়শই যে দেশের যে শিল্প খাত বা শিল্প মালিকদের একটা অভিযোগ শুনি যে তারা গ্যাস সংকট, জ্বালানি সংকটে ভুগেন, এবং সেটি উৎপাদনে তাদের বড় ধরনের একটি ধাক্কা পড়তে হয়, যেটি সরাসরি প্রভাব পড়ে রপ্তানির উপরে। এই মুহূর্তে চিত্রটি কি রয়েছে আপনাদের শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে? আপনার আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে, যেটা বাস্তব।
আমি মনে করি এনার্জি মিনিস্টার বা অ্যাডভাইজার বলেন, উনি ইজ ভেরি সিনসিয়ার, উনি যথেষ্ট চেষ্টা করছেন আমাদেরকে সাপোর্ট দিতে। কিন্তু যে মাঝে মাঝে যেমন গতকালকের কথা বললাম যে গ্যাস ছিল না, আবার কিছু কিছু ইন্ডাস্ট্রিতে একেবারে গ্যাস পাচ্ছে না, সংখ্যা হয়তো কমে গেছে কিন্তু পাচ্ছে না। কিন্তু ওই বেচারা তো একদম ডিফল্টার ছাড়া আর কোনো উপায় নাই, তার দেউলিয়া হওয়া ছাড়া কিন্তু তার কোনো উপায় আর নাই। তো এগুলাও সরকারকে আমাদেরকে গ্যারেন্টি দিতে হবে যে হ্যাঁ আমি তোমাকে বিদ্যুৎ দিতে পারবো সময় মতো, গ্যাস দিতে পারবো সময় মতো। না পারলে কি প্রতিশ্রুতি আছে সেটাও সরকারকে ভাবতে হবে। অর্থাৎ আমাদের জ্বালানি সংকট বা জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত না হলে আমাদের রপ্তানিটা যদি আমরা মানে ওই যে ট্যারিফ কমিয়েও লাভ হবে না আসলে, মানে সেখানেও তো আমাদের পাঠাতে হবে, পণ্য পাঠাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে এখন বিনিয়োগ বাড়াতে আপনারা আসলে সবশেষ সরকারের কাছে কি দাবি করবেন বা কি পরিস্থিতি বলবেন, যদি আপনি 1 মিনিটে এই বিষয়টা বলতেন। বিনিয়োগ নতুন করে শিল্পপতি আপনি বানাইতে গেলে আপনার আরো 10 বছর লাগবে। আপনাকে যারা এখন বিনিয়োগ করেছেন বা ব্যবসায়ী আছেন তাদেরকে নিয়ে এগোতে হবে, কারণ তারা যদি এক্সপানশন করে আপনার বিনিয়োগ বাড়বে। সাম্প্রতিককালে আমি যেটা দেখি, আপনি ট্যাক্সের কথা বলেছিলেন, সাম্প্রতিককালে আমি যেটা লক্ষ্য করেছি বিগত বাজেটে, ইভেন নাও তারা প্রতিনিয়ত চেষ্টা করছে রেভিনিউ বাড়ানোর জন্য, আপনার ট্যাক্স বাড়ানোর জন্য। কিন্তু কাকে নিয়ে আপনি ট্যাক্স বাড়াচ্ছেন? ওই যে কটা ইন্ডাস্ট্রি আপনার হাতে আছে সেগুলো নিয়ে। কিন্তু সরকার এইভাবে চিন্তা করে না যে আমি ট্যাক্স বাড়ানোর জন্য খাত তৈরি করি, বিনিয়োগ তৈরি করি, তাইলে তো ট্যাক্স বেড়ে যাবে। আপনার এখানে যদি প্লাস্টিকে আমাদের কোনো মার্কেট দখল নাই, আমাদের গার্মেন্টসের যেরকম একটা মার্কেট ক্যাপচার করেছি আমরা গ্লোবালি, প্লাস্টিক আমরা কিছুই করতে পারিনি। ওয়ারেস প্লাস্টিক হচ্ছে 75% অফ দি RMG, ম্যানমেড ফাইবার যেটাকে আমি বলি। তো ম্যানমেড ফাইবারে যদি আমার কনসেন্ট্রেশন না আনতে পারি বা আমার কোনো প্রণোদনা প্যাকেজ দিয়ে যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমি কিন্তু বঞ্চিত হচ্ছি মার্কেট শেয়ার থেকে, কর্মসংস্থান থেকে, রেভিনিউ থেকে। ফ্যাক্টরি হলে না আপনি AIT কাটবেন, টার্নওভার ট্যাক্স কাটবেন, মানে আপনাকে বাধ্যতামূলক টার্নওভার ট্যাক্স দিতে হচ্ছে। তো এইগুলো তো আপনি অটোমেটিক পাবেন, কিন্তু আপনার ফ্যাক্টরি বিনিয়োগ না হলে তখন এগুলো পাচ্ছেন না। জি, ধন্যবাদ জনাব রাসেল আমাদের আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন BTM এর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, তার সাথে আলোচনায় ছিলাম। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।